আসসালামু আলাইকুম। আমি শুধু চেয়েছি তোমায় এই গল্পের ২০ নম্বর পর্ব নিয়ে আয়শা পড়ছি। নিরবিচ্ছিন্ন ধূসর গোধূলি, সূর্যের লালচে আভা মিলিয়ে গিয়েছে অনেক আগেই। পেন্টহাউসের চিরাচরিত একঘেয়ে দৃশ্যপটে কিছুটা ভিন্নতা টেনেছে আজ গার্ডসদের অনুপস্থিতি। সকাল থেকেই একের পর গাড়ির বহর বেরিয়েছে ভবন থেকে। স্টাফ কোয়ার্টারও ফাঁকা প্রায়। সারাদিনের সরগরম চিত্র ব্যালকনিতে দাঁড়িয়ে একা একাই পরখ করেছে ঈশানী। মাফিয়াদের ব্যাপার স্যাপার খুব একটা মাথায় না ঢুকলেও এতটুকু ঠিকই আঁচ করতে পেরেছে পেন্টহাউস আজ সুরক্ষামুক্ত। গার্ডসদের অধিকাংশেই টেরিটরিতে উপস্থিত নেই। সারাদিনের ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাগুলোকে মস্তিষ্কে সাজিয়ে সেই বিকেল থেকেই ধ্যানমগ্ন মেয়েটা। মনে হয় কিছু একটা চলছে ওর মাথায়। আজ আর নিজের রুমে নয়, রান্নার নাম করে কিচেন কাউন্টারে বসে বসে একাধবার সূক্ষ্ম নজর বুলিয়েছে এরিসের অফিস কক্ষের দরজায়। সেখানেও আজ দেহরক্ষী গার্ডগুলো অনুপস্থিত। কি ব্যাপার, কোথায় গেল সব? সসপ্যানে কাঠের খুন্তি নাড়াতে নাড়াতে একাই বিড়বিড়ালো ঈশানী। মেয়েটা ব্যতিগ্রস্ত। রান্নার নাম করে সেই তখন থেকে স্যুপের হাঁড়িতে একের পর এক মশলা দিয়েই যাচ্ছে। এক পর্যায়ে ক্যাবিনেটের সকল কৌটা হাতড়াতে হাতড়াতে ওর হাতের মুঠোয় ধরা দিল কুটকুটে খয়েরি রঙের পানীয় ভর্তি একটা ছোট্ট শিশি, যার গায়ে গুটি গুটি ইংরেজি লেখাগুলো দেখামাত্রই অকস্মাৎ নীলাম্বর নেত্রদয় পুলকে চিকচিক করে ওঠে ঠুনকো হৃদয়ের প্রবল আত্মবিশ্বাসী মেয়েটার। ভর সন্ধ্যাবেলা দরজা ভেজিয়ে অফিস কক্ষে বসে আছে এরিস। বাজপাখির মতো তীক্ষ্ণ শীতল চোখ দুটো তার আইপ্যাডে নিবদ্ধ। চকচকে স্ক্রিনে ভেসে আছে সেদিনের সেই অজ্ঞাত স্পাই দুটোর প্রতিবিম্ব, যারা অতি কৌশলে নিজেদের আত্মপরিচয় গোপন করে ছবি তুলে নিয়েছে ঈশানীর। ছবিগুলো ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সর্বত্র। বাঙালি মেয়েটা টক অফ দ্য আন্ডারওয়ার্ল্ডে পরিণত হয়েছে আজকাল। কারণটা অবশ্য এরিস নিজেই। ও মেয়েটাকে যেতে দিলে হয়তো মাফিয়া গ্রুপগুলোর এতটা নজরে আসা তো দূরের থাক, একটা সাধারণ স্ল্যাটের দিকে তারা ফিরেও তাকাত না কোনোদিন। কিন্তু একটা সাধারণ মেয়ের সুরক্ষা কবচ যদি হয় স্বয়ং এরিস ইউভান, তবে অন্য মাফিয়াদের কুটিল নজর আর হিংস্র থাবার সম্মুখীন হওয়াটা তো অস্বাভাবিক কিছুই নয়। মাফিয়ারা টের পেয়েছে এই মেয়েটা দামি, ব্লাড ডায়মন্ডের চেয়েও বেশি দামি। কিন্তু এই দামের পেছনে রহস্যটা কি, সেটাই আপাতত সকলের কৌতূহল। যে মেয়েটাকে খারাপভাবে ভেঙে ফেলার উদ্দেশ্যে এই রাশিয়ান পেন্টহাউসে নিয়ে আসা, আজ তাকেই বারবার সুরক্ষা দিতে ব্যতিগ্রস্ত এরিস। ও ভেবে পায় না কেন এমন হচ্ছে। হৃদয়টা লাগামহীন, অত্যন্ত পৈশাচিক বেপরোয়া মস্তিষ্কটাকে বারংবার হারিয়ে দিচ্ছে এই অনুভূতিহীন নির্জীব হৃদয়। কি আছে এই নীলাম্বরীর মাঝে? আহামরি তো কিছু নয়, তবুও উদ্ভ্রান্ত হৃদয়টাকে দমিয়ে রাখা দুষ্কর। মেয়েটা মস্তিষ্কের চিন্তার পারদ ছাপিয়ে হৃদয়ে ঢুকে যেতে চাইছে এক অনিরাময় ব্যাধি হয়ে। এরিস হাজারবার অস্বীকার করুক, হিংস্রতা আর নিষ্ঠুরতার স্তূপে দমিয়ে রাখুক অপারগতা, কিন্তু সত্যি তো এটাই যে মেকি জেদ দেখানো ওই একরত্তি মেয়েটার জন্য আজকাল কিছু একটা অনুভূত হয় হৃদয়ে। হাজারবার নিজেকে নিজে দুর্বলতাহীন পাথর মানব দাবি করার পরেও সরলতা জড়ানো একজোড়া নীল চোখের মায়ার জোয়ারে আকস্মিক থমকে যায় ওর পুরো দুনিয়া। সুকৌশলী নেত্রপল্লব আইপ্যাডে নিবদ্ধ, তবুও মস্তিষ্ক জুড়ে সরলতার সূক্ষ্ম বিচরণ। বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে থমথমে মুখে বসে আছে এরিস। কনুয়ের ওপর সমস্ত শরীরের ভার ছেড়ে দিয়ে টেবিলের দিকে ঝুঁকে আছে খানিক। ঠিক এমন সময় নিঝুম রাতের নিস্তব্ধতা ছাপিয়ে দরজার ওপাশ থেকে ভেসে আসে একজোড়া নীরব পদচ্ছনি, সেই সাথে রিনঝিন নুপুরের মাদকিত আওয়াজ। সামান্য নুপুরের আওয়াজে কর্ণকুহর সচকিত হয় এরিসের। না চাইতে না চাইতে আচানক মাথা তুলে ব্যাকুল চোখে পরখ করে দৃশ্যপট। এরিস চাইতে না চাইতেই দরজা ঠেলে ধীর পায়ে ভেতরে প্রবেশ করে ঈশানী। মেয়েটার চোখে মুখে রাজ্যের কুণ্ঠা, হাতের মাঝে আটকে আছে ধোঁয়া ওঠা গরম কফির কাপ। ঈশানীকে দেখামাত্রই পিঠ টান টান করে চেয়ারে গা ছেড়িয়ে সোজা হয়ে বসল এরিস। দু চোখের মাঝে আচানক জাগ্রত ব্যাকুলতা হটিয়ে কপালে টানল কয়েকখানা বিরক্তির ভাঁজ। সেভাবেই মেয়েটার আগা থেকে গোড়া অবধি বিচক্ষণ নজর বুলিয়ে গমগমে কঠিন আওয়াজে প্রশ্ন ছুড়ল হঠাৎ, এখানে কি চাই? প্রত্যুত্তর করল না ঈশানী। বিনা বাক্যে হাত বাড়িয়ে এরিসের দিকে এগিয়ে দিল কফির কাপ। ঈশানীর কাণ্ডে ভ্রু কুচকাল এরিস, তারস্বরে বলল, চেয়েছি কফি? ওর গমগমে আওয়াজে কিঞ্চিত ভরকাল মেয়েটা, আড়ষ্ঠ কণ্ঠে জানাল, ব্ল্যাক এসপ্রেসো, আপনার পছন্দের। ঈশানীর মৌনতা বড্ড বেশ সন্দেহজনক, কৃত্রিম আড়ষ্ঠতায় কপটতা সুস্পষ্ট। তবুও কফিতে ছোট্ট করে সিপ নিল এরিস। কফিটুকু গলাধ্যকরণ করতে করতেই সন্দেহবাতিক বাক্য ছুড়ল ঈশানীর পানে, বিষ-টিষ মেশানো তো আবার। এরিসের কথায় তরাগ করে চোখ তুলল ঈশানী। ভেতরের আক্রোশ ভেতরেই চাপাঢাপা দিয়ে শুষ্ক একটা ঢোক গিলে কাটকাট আওয়াজে বলল, তাহলে আপনার আর আমার পার্থক্যটা রইল কোথায় তাহলে?
ঠান্ডা মাথায় সূক্ষ্ম উপমান, যদিও তার বিপরীতে জিভের ডগায় গাল ঠেলে ঠোঁট বাঁকিয়ে ক্রূর হাসল এরিস। অবশেষে দ্বিতীয়বারের মতো চুমুক দিল কফিতে। ওর ভাবভঙ্গিমা দেখে মনে হচ্ছে যদি এটাতে বিষও থেকে থাকে তবুও নির্দ্বিধায় এটা পান করতে চায় ও। কথায় বলে বিষে বিষক্ষয় হয়, সেখানে এরিস তো আস্ত একটা বিষের দুনিয়া। তাই তো মেয়েটার হাতের বিষটুকুও আজকাল নিজের অজান্তেই অমৃতসুধা ভেবে নির্বিঘ্নে গ্রহণ করে মাফিয়া বস। তবে মায়াবী নীলাম্বরীর স্বভাবে আজ হুট করেই জাগ্রত হয়েছে ভিন্ন এক সত্তা। মেয়েটা এখনও ঠায় দাঁড়িয়ে আছে সেখানে, ক্ষণে ক্ষণে চোরা চোখে পরখ করছে এরিসকে। এদিকে কফিতে পরপর দুটো চুমুক দিতে না দিতেই অকস্মাৎ মাথাটা ভন ভন করে চক্কর দিয়ে উঠল এরিসের। হঠাৎ এই অস্বাভাবিকতায় একাধারে কয়েকবার অক্ষি পল্ল ছেড়ে ঈশানীর দিকে নজর ঘোরাল এরিস। চোখের সামনে দাঁড়িয়ে থাকা ফিনফিনে সফেদ গাউন পরিহিত মেয়েটাকে কেমন ঘোলাটে লাগছে। ওর টলমলে ভয়ার্ত নীল চোখ, মায়া মায়া শঙ্কিত মুখ, সবকিছুই মরিচিকার মতো ঝাপসা হয়ে আসছে ক্রমশ। চোখের পাতা ভার হয়ে এসেছে অযাচিত মরণ ঘুমের তরণে। সচল মস্তিষ্কটা পুরোপুরি কর্মক্ষম হয়নি এখনও, তাও চোখ দুটো মেলে রাখা যুদ্ধ জয়ের সমানুপাতিক। এতক্ষণ ধরে অফিস কক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ এরিসের নিস্তেজতা পরখ করেছে ঈশানী। যেই মুহূর্তে মনে হয়েছে ওর মাঝের হিংস্র মানব সত্তাটা পুরোপুরি নিশ্চল অসার হয়ে গিয়েছে, ঠিক সেই মুহূর্তে শরীর থেকে একটানে অ্যাপ্রনটা খুলে নিয়ে সেখানেই ছুঁড়ে ফেলে দিয়ে দরজা ঠেলে ছুট লাগায় ঈশানী। বাইরে গার্ডসরা পাহারায় নেই আজ, সেই সুযোগে পালানোর পায়তারা করেছে ইস্যু। এতক্ষণে ঈশানীর সমস্ত সূক্ষ্ম পরিকল্পনা নিখুঁতভাবে ধরে ফেলছে এরিস, কিন্তু শরীর নাড়িয়ে ওঠার মতো শক্তি ওর মাঝে অবশিষ্ট নেই এই মুহূর্তে। মস্তিষ্কটাও হয়তো খানিক বাদে অচল হয়ে যাবে পুরোপুরি। হাই ডোজের ঘুমের ওষুধ পড়েছে শরীরে, ঠিক কতক্ষণের কার্যকারিতা স্থায়ী হবে মাথা ঘাটিয়ে ভাবতে পারল না ও। অগত্যে তন্দ্রাচ্ছন্ন আধ বজা চোখ দুটোকে অগাধ জোর খাটিয়ে খানিকক্ষণ খুলে রেখে টেবিলে রাখা ফোন হাতড়ে কোনোমতে আঙুল নাড়িয়ে মেসেজ করে এরিস, জাস্ট প্রোটেক্ট হার। বাইরে গার্ডসরা পাহারায় নেই আজ, আর না আছে এরিসের পোষা হিংস্র মাংসাশী প্রাণী বোজো। যেহেতু এরিস অফিস কক্ষে টালোমাটল, সেহেতু বোজোকে ডেকে বের আনার মতো দুঃসাধ্য আর কারোর নেই। চারিদিকের নিস্তব্ধতা অবলোকন করতে করতে একেবারে শূন্য মস্তিষ্কে এই প্রথমবার পেন্ট হাউস ছেড়ে বেরিয়ে এলো ঈশানী। নিচে এসে এলিভেটর থেকে বেরিয়ে সোজা ছুটে গেল মাথা সমান পোক্ত প্রাচীর বেষ্টিত গেটের সম্মুখে। আজ আর উদ্ভ্রান্ত নয়, বরং ঠান্ডা মাথায় ভেবে বের করতে লাগল ঠিক কোন দিকে গেলে রাস্তা পাবে ও। আজ বিকেলের ফ্লাইটে মাত্র রাশিয়ায় ল্যান্ড করে তুষার। এরপর মাইল ৩০ বরফ আবৃত পিচ্ছিল রাস্তা পাড়ি দিয়ে পেন্ট হাউসে ফিরতে ফিরতে সন্ধে রাত। আজই ফেরার কথা ছিল না তুষারের, কিন্তু ব্রাতওয়ায় অনুষ্ঠিত মাফিয়া প্রোগ্রামে থাকাটা আবশ্যক। তবে পেন্ট হাউসে প্রবেশের আগেই এরিসের পাঠানো খুদে বার্তায় চক্ষু সচকিত হয়ে ওঠে তুষারের। জাস্ট প্রোটেক্ট হার। কাকে প্রোটেক্ট করার কথা বলছে এরিস? কার প্রোটেকশন নিয়েই বা এতটা মাথা ব্যথা মাফিয়া বসের? ব্যাকসিটে গায়েলিয়ে দিয়ে তুষার ভাবল কিয়ৎক্ষণ। পরমুহূর্তেই ওর অজ্ঞাত ভাবনার ইতি টেনে দৃশ্যপটে ভেসে ওঠে ঈশানীর ভয়ার্ত মুখমণ্ডল। ঈশানীকে দেখামাত্রই চট করে মাথা তুলে কিঞ্চিত ঝুঁকে সামনের দিকে গভীর দৃষ্টিপাত করে তুষার। ওদিকে গেট ছাড়িয়ে বের হতে না হতেই ঈশানীর পথ আটকে দেয় একটা কালো রঙের রোলস রয়েস গাড়ি। গাড়ির ইঞ্জিন ছিল পুরোপুরি বন্ধ। অগত্যে গাড়ির মধ্যে কে না কে আছে সেসব লক্ষ্য না করেই পায়ের কাছে পড়ে থাকা একটা পাথরের মতো বরফখণ্ড দিয়ে ক্রমাগত আঘাত করতে করতে গাড়ির ফ্রন্ট গ্লাসটা ভাঙতে শুরু করে ঈশানী। তাও কয়েক মুহূর্ত ধরে চুপচাপ ঈশানীর অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডগুলো আশ্চর্য হয়ে দেখছিল তুষার। আজ করার চেষ্টা করছিল ওর পরবর্তী পদক্ষেপ। গাড়ির কাজটা যখন পুরোপুরি চূর্ণ বিচূর্ণ, ঠিক সেই মুহূর্তে হাতে থাকা বরফের খণ্ডাংশটি ছুঁড়ে ফেলে তুষারকে এক প্রকার হতবিহব্বল বানিয়ে দিয়ে জঙ্গলের উল্টো পথে ছুট লাগায় ঈশানী। এবার আর ভুল পথে নয়, সঠিক পথ ধরেই ছুটছে মেয়েটা। এরিস কি তাহলে ঈশানীকেই প্রোটেক্ট করার কথা বলছিল একটু আগে? ও শিট! নিজের মূর্খতায় বিরক্ত হয়ে সশব্দে গাড়ির স্টিয়ারিংয়ের উপর পাঞ্চ বসালো তুষার। ধীরে ধীরে অন্ধকারের মাঝে হারিয়ে যাচ্ছে মেয়েটা। এদিকে গাড়ির বেহাল দশা, এক্ষুনি ওকে না আটকালে আজ রাতে যা কিছু হয়ে যেতে পারে। সেই ভেবে তাড়াহুড়ো করে আধভাঙা গাড়িটাকে নিয়েই উল্টো রাস্তা ধরে অপ্রতিরোধ্য গতিতে ছুটে যায় তুষার। ল্যাম্পপোস্টের নিয়ন রসনাইয়ে আলোকিত চারিপাশ। সূক্ষ্ম আলোকরশ্মি অনুসরণ করে অবশেষে জঙ্গল ছাড়িয়ে হাইওয়ে রাস্তায় এসে পৌঁছেছে ঈশানী। হিমালয়ের ন্যায় তুষার আবৃত নামহীন পর্বতমালার ফাঁক ফোকর গলিয়ে এগিয়ে গিয়েছে রাস্তাটা।
শুনশান নিস্তব্ধ রাতে আঁকাবাঁকা রাস্তাটাকে মৃত অজগরের মতোই ভয়াতুর ঠেকছে নীলাম্বরীর চোখে। তবে ভয়াতুর এই রাস্তার চাইতেও হাজারগুণ শঙ্কায় চুপসে আছে ঈশানী। এরিস ইউভানের গোলকধাঁধা থেকে মুক্তি পাওয়া মুখের কথা নয়, যখন তখন বদলে যেতে পারে দৃশ্যপট, সেই ভয়ে তটস্থ মেয়েটা। কুণ্ঠিত দৃষ্টি ফেলে চারিদিকে চোখ বুলিয়ে শুষ্ক ঢোক গিলল আলগোছে। অতঃপর গলায় প্যাঁচানো ওড়নার সাহায্যে খানিকটা মুখ ঢেকে এগিয়ে গিয়ে দাঁড়াল রাস্তার ধারে। রাস্তাটা নির্জন, মিনিটের মাথায় না হলেও কিছুক্ষণ পরপর দেখা মেলে একটা মালামাল বোঝাইকৃত কার্বার্ড ভ্যান আর লরির। অচেনা দেশে এসবে উঠতে সাহস পায় না ঈশানী। সহসা চাতকীর ন্যায় নিষ্প্রভু দৃষ্টি ফেলে চেয়ে থাকে রাস্তার অদূরে। ভাগ্যের জোরে যদি কোনো বিশ্বাসযোগ্য গাড়ি মিলে যায় তবেই এ যাত্রায় মুক্তি ওর। কিন্তু ঈশানীর ভাবনাকে আচানক নস্যাৎ করে দিয়ে জঙ্গলের এবড়োখেবড়ো রাস্তার মাঝ থেকে হাওয়ার বেগে বেরিয়ে আসে তুষারের ভঙ্গুর জরাজীর্ণ গাড়িটাকে দেখা মাত্রই চিনে ফেলল ঈশানী, কারণ একটু আগেই নিজ হাতে গাড়ির এই হাল করেছে ও। পেন্টহাউস থেকে এতদূর পালিয়ে এসে আবারও সেই ভাঙাচোরা গাড়িটার সম্মুখীন হতে না হতেই কলিজার পানি শুকিয়ে মরা কাঠে পরিণত হল অন্তঃকরণ। ঈশানী ভয়াতুর ঢোক গিলল, অতঃপর গাড়ির মধ্যে উপস্থিত মানবের দৃষ্টি এড়াতে রাস্তার উল্টো দিকে হাঁটা ধরল জোর কদমে। গাড়ি সমেত ওর পিছু নিয়েছে তুষার, ওদিকে চোখ মুখ খিচে ঈশানীও হাঁটছে সবেগে। এভাবে রাস্তা ধরে এগোতে এগোতে এক পর্যায়ে আগন্তুক এক ট্যাক্সির দেখা পেল ঈশানী। হাত নাড়িয়ে সেটাকে ইশারা করতেই থেমে গেল ট্যাক্সিটা। ট্যাক্সির দিকে পা বাড়িয়ে পেছনে একপল শঙ্কিত দৃষ্টি ফেলল মেয়েটা। দেখল তুষারের গাড়িটা এদিকেই ছুটে আসছে হাওয়ার বেগে। ওকে দেখেছে কি দেখেনি সেটুকু ভাবনার ফুরসত নেই আপাতত। বরফ ঠান্ডা আবহাওয়ার মাঝেও তিরতিরিয়ে ঘামছে নাকের ডগা। হাতে খুব বেশি সময় অবশিষ্ট নেই আর, সেই ভেবে অযাচিত ভয়ে মুখমণ্ডল নীল হয়ে এলো ওর। উদ্বেগে ঠকঠক করে কাঁপছে সমস্ত শরীর, তবুও কোনো মনে টেনেটুনে দুর্বল শরীরটাকে নিয়ে সামনে পা বাড়াল ঈশানী। কিঞ্চিত ঘাড় নামিয়ে তড়িঘড়ি করে দুহাতে কড়া নাড়ল ট্যাক্সির টিন্টেড জানালায় টোকা পড়ার সঙ্গে সঙ্গে কাঁচ নামালো ড্রাইভার মতো লোকটা। দেখতে শুনতে ভদ্রলোক, চোখের মাঝে নিদারুণ বিস্ময় তার। যদিও কৌতূহলটুকু ধরা দিল না ঈশানীর কাছে। চেহারার আদল অত্যন্ত স্বাভাবিক রেখেই রুশ ভাষায় কিছু একটা জিজ্ঞেস করল সামনে দাঁড়ানো হাঁপানির রোগীর মতো অস্থির চিত্তের মেয়েটাকে। লোকটার কথা বুঝে এলো না ঈশানীর, উল্টো তার কথার মাঝপথেই মুখমণ্ডলের রাজ্যের আড়ষ্টতা টেনে উতলা হয়ে ওঠে ভীত সন্ত্রস্ত মেয়েটা। কম্পিত স্বরে অনর্গল বলতে শুরু করে, হেল্প প্লিজ, হেল্প মি প্লিজ। ঈশানীর বলতে দেরি লোকটা এক মুহূর্তেও ভাবল না আর, চট করেই আনলক করে দিল গাড়ির দরজা। আরও একবার ঘাড় ঘুরিয়ে পেছনে ফেলে আসা তুষারের গাড়ির পানে শঙ্কিত দৃষ্টিপাত করে তড়িঘড়ি পায়ে গাড়িতে উঠে বসল ঈশানী। ওর অনুমতির অপেক্ষা না করেই পুনরায় চলতে শুরু করে গাড়িটা। গাড়ি চলছে কি চলছে না সেদিকে হুঁশ নেই ইস্যুর। ও এখনও ঘাড় ফিরিয়ে ব্যগ্র চোখে তুষারের গাড়িটাকে পরখ করায় ব্যস্ত, যেটা এতক্ষণ ধরে ওকে অনুসরণ করলেও কিয়ৎক্ষণের মাঝে অদৃশ্য হয়ে গিয়েছে তমস্যাচ্ছন্ন নিস্তব্ধ রাতের আড়ালে। ভয়ের চোটে হাঁপড়ের মতো ওঠানামা করছে ওর দুর্বল বক্ষপিঞ্জর। চোখ মুখের অবস্থা বিমূর্ষ। ড্রাইভার মতো লোকটা লুকিং গ্লাসের সাহায্যে একবার চোখ বুলিয়েছে ইস্যুর পানে, তবে মুখ ফুটে একবারও জিজ্ঞেস করেনি ওর গন্তব্য। এদিকে তুষারের গাড়িটা হারিয়ে যাওয়ার পরপরই ব্যাকসিটে গা এলিয়ে দিয়ে স্বস্তিতে দীর্ঘশ্বাস ছাড়ে ঈশানী। এতক্ষণে বোধহয় বেরিয়ে আসা রুহুটা আবারও অন্তরালে গিয়ে মিশেছে ওর। অহেতুক ক্রন্দনের জোয়ারে ঝাপসা চোখের মণি। মনে হচ্ছে এই তো কিছুক্ষণ আগে সুন্দর পৃথিবীতে ফের পুনর্জন্ম নিল। ঈশানী যখন স্বস্তিতে শিথিল, নিশ্চিন্ত ও এলোমেলো মস্তিষ্ক, ঠিক তখনই চারিপাশের পরিস্থিতি লক্ষ্য করে সম্বিত ফিরে পায় ও। কাচের জানালা ভেদ করে বাইরে নজর দিতেই ইস্যু দেখল এক জায়গাতেই স্থির হয়ে আছে চারিপাশ। তার মানে গাড়িটা চলছে না আর। জায়গাটা অচেনা, যার দরুন খুব ভালোভাবে খেয়াল করেও কিছুই ঠাউর করতে পারল না ঈশানী। গাড়িটা হঠাৎ রাস্তার মাঝে থামিয়ে রাখার কারণ কি? ব্যাপারটা ঠিক বোধগম্য হল না সরল মেয়েটার। অগত্যা ফের দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে ওর উচাটন্ড্রদায়। উপায়ন্তর না পেরে মনে মনে কিছু ইংরেজি বাক্য সাজিয়ে প্রশ্ন করার জন্য উদ্যত হয় ড্রাইভারকে। প্রথমে কিছুটা ইতস্তত বোধ করলেও পরক্ষণে কিঞ্চিত জড়তা নিয়ে গলা উঁচিয়ে ড্রাইভারটাকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়বে, তার আগেই ওর কর্ণগহ্বর ছাপিয়ে মস্তিষ্কে হামলে পড়ে ড্রাইভারের ফিসফিসিয়ে বলা রাশিয়ান কিছু কথার লাইন। যদিও রাশিয়ান কথার মানে খুব ভালো বোধগম্য নয় ঈশানীর, তবে ফ্লোরার সঙ্গে থেকে থেকে যতটুকু শিখেছে তাতে লোকটা কথার ভাবার্থ এই দাঁড়ায় যে, একটা ফরেনার মেয়ে পেয়েছি,
সকালের মধ্যেই ক্লাবে নিয়ে আসব। রাতের আয়োজনে আপনি নিরাশ হবেন না আশা করি, কিন্তু এবারে পেমেন্টটা দ্বিগুণ করতে হবে। এতটুকুতেই যা বোঝার বুঝল ঈশানী। এরপরের কথাগুলো অজ্ঞাত, কী বা হতে পারে আর, হয়তোবা ওর দরদাম নিয়ে তর্ক-বিতর্ক। তবে এইটুকু কথা শুনেই মুখ থেকে রক্ত সরে গেল ঈশুর। মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাসী মেয়েটা এতক্ষণে বুঝতে পেরেছে পেন্টহাউস থেকে বেরিয়ে ও আসলে কত বড় বোকামি করে ফেলেছে। পাপের আড়ালে সুরক্ষিত থাকা আর সরাসরি পাপের সম্মুখীন হওয়া, দুটোর ফারাক যে কতটা বেশি তা ইতিমধ্যে বোধগম্য হয়েছে ওর। ঘাবড়ানো মস্তিষ্কটা বারংবার চক্কর দিয়ে উঠছে যেন। এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেকে সস্তা আবর্জনা বই কি কিছুই লাগছে না আর। লোকটার কথা শুনে আতঙ্কে ঘাম ছুটে গেল ঈশানীর। মুহূর্তেই সাহসিকতার মেকি দেওয়াল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে অসাড় হয়ে এলো শরীরটা। কণ্ঠনালীতে ভীষণ বাধা, মনে হচ্ছে দানবীয় এক অজানা শক্তিবল কণ্ঠরোধ করেছে ওর। তারপরেও শরীরের সর্বশক্তি প্রয়োগ করে তপ্তশ্বাস ছেড়ে চেঁচিয়ে ওঠে ঈশানী। কোথাও যাব না, নামিয়ে দিন আমাকে, অসভ্য, বদমাস লোক, আমি নামব, এক্ষুনি নামব। ঈশানীর চিৎকারে হকচকাল লোকটা, ব্যতিগ্রস্ত হয়ে পেছনে ঘুরে শক্ত হাতে মুখ চেপে ধরল ওর। তবুও দমল না ঈশানী, শরীরের সর্বশক্তি প্রয়োগ করে দালাল লোকটাকে প্রতিহত করার চেষ্টায় মত্ত হল ফের। গলা উঁচিয়ে চেঁচাতে চাইল সবেগে, কিন্তু বলিষ্ঠ হাতের চাপে মুখ দিয়ে আওয়াজ বের হল না আর। কিছুক্ষণের ধস্তাধস্তিতে বড্ড ক্লান্ত ঈশানী, তবুও হাল ছাড়েনিও, যেভাবে পেরেছে আঘাত করেছে লোকটাকে। এক পর্যায়ে ঈশানীর তেজ আর জিদকে পুরোপুরি দনিয়ে দিতে ওর ঘাড়ের মাঝে ইঞ্জেকশন পুশ করল লোকটা। অকস্মাৎ ব্যথায় মৃদু আর্তনাদ করে কুঁকড়ে গেল ঈশানী। পরমুহূর্তেই দুনিয়ার সকল হুঁশ হারিয়ে ওর শীর্ণকায় নরম শরীরটা আস্তে করে ঢলে পড়ল গাড়ির ব্যাকসিটে। সকালের উদিত সূর্যের নরম আলোকশিখাটুকু মুখমণ্ডলে আছড়ে পড়তেই ধরফরিয়ে উঠে বসে ঈশানী। মাথাটা ঝিমঝিম করছে এখনো। আধো আধো ঝাপসা চোখে চারিদিক অবলোকন করে বুঝল এখনও গাড়িতেই আছে। বাইরের ঝুরঝুরে নিয়ন সূর্যকিরণ দেখে মনে হচ্ছে সকাল হয়েছে বহুক্ষণ। গাড়িটা চাকচিক্যে ঘেরা একটা বিলাসবহুল ক্লাবের সামনে দাঁড় করানো। যদিও দিবালকের ফলে বাইরের রঙিন আলোগুলো সব নেভানো, তবে ভেতর থেকে ভেসে আসা পাশ্চাত্য মিউজিকের উদ্ভট আওয়াজ আর বিদেশি মদের ঝাঝালো গন্ধই বলে দেয় এটা অস্বাভাবিক আর নোংরা চিত্তের মানুষগুলোর উল্লাস করার আস্তানা। কিয়ৎক্ষণ কৌতূহলী নজরে চারিদিক চোখ বোলাল ঈশানী। এর মধ্যেই কালকের সেই ড্রাইভার নামধারী দালালটা এগিয়ে এসে গাড়ির দরজা খুলে অকস্মাৎ হাত চেপে ধরে ওর। লোকটার কর্মকাণ্ডে শঙ্কিত হয়ে পিছিয়ে গেল ঈশানী, চোখ মুখ খিচে গুটিয়ে রইল ব্যাকসিটের এক কোণে। ঈশানীর এহেন আতঙ্কিত বিমূর্ষ চেহারা ভাবাল না লোকটাকে, উল্টে সামান্য আবর্জনার মতোই শক্ত হাতে টেনে হিচড়ে মেয়েটাকে বের করে আনল গাড়ি থেকে। লোকটার হাতের মুঠোয় ওর কবজিটা বন্দি, ভয়ের তোড়ে রুগ্ন মানবীর ন্যায় ঠকঠক করে কাঁপছে ঈশানী। মাত্রাতিরিক্ত কুণ্ঠায় গলার স্বর ক্ষীণ, কেবল চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অনর্গল অশ্রুস্রোত। এদিকটায় তুষারপাত হচ্ছে না, তবে রাস্তাঘাট ভীষণ পিচ্ছিল। সেই পিচ্ছিল রাস্তা ধরেই টানতে টানতে ক্লাবের মধ্যে নিয়ে যাওয়া হলো ওকে। দরজার সঙ্গে লাগোয়া করিডোরটা অন্ধকারে ঠাসা, সেখান থেকে এগিয়ে যেতে যেতেই কণ্ঠনালী ভেদ করে বেরিয়ে আসে ঈশানীর ঋণঋণে ব্যথাতুর কণ্ঠস্বর। আমি ওই নোংরা জায়গাটাকে ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা করি। আমি ওখানে যেতে চাই না, দয়া করে ছেড়ে দাও আমায়। অসভ্য বদমাস লোক, আমি নামব, এক্ষুনি নামব। লোকটার চিৎকারে জড়সড় হয়ে গেল ঈশানী। একবারের জন্য ধাক্কা খেয়েও পিছনে ফিরে আসার চেষ্টা করল, তবুও নামল নাও। পৌরুষত্বপূর্ণ মনোবল নিয়ে সবেগে প্রতিহত করতে চাইল বদমাসটাকে। গলা উঁচিয়ে চেঁচাতেই চাইল সবেগে, কিন্তু বলিষ্ঠ হাতের চাপে মুখ দিয়ে আওয়াজ বের হল না আর। কিছুক্ষণের ধস্তাধস্তিতে বড্ড ক্লান্ত ঈশানী, তবু হাল ছাড়েনিও, যেভাবে পেরেছে আঘাত করেছে লোকটাকে। এক পর্যায়ে ঈশানীর তেজ আর জিদকে পুরোপুরি দমিয়ে দিতে ওর ঘাড়ের মাঝে ইঞ্জেকশন পুশ করল লোকটা। অকস্মাৎ বাথায় মৃদু আর্তনাদ করে কুঁকড়ে গেল ঈশানী। পরমুহূর্তেই দুনিয়ার সকল হুঁশ হারিয়ে ওর শীর্ণকায় নরম শরীরটা আস্তে করে ঢলে পড়ল গাড়ির ব্যাকসিটে। সকালের উদিত সূর্যের নরম আলোক শিখাটুকু মুখমণ্ডলে আছড়ে পড়তেই ধরফরিয়ে উঠে বসে ঈশানী। মাথাটা ঝিমঝিম করছে এখনো। আধো আধো ঝাপসা চোখে চারিদিক অবলোকন করে বুঝল এখনও গাড়িতেই আছে। বাইরের ঝুরঝুরে নিয়ন সূর্যকিরণ দেখে মনে হচ্ছে সকাল হয়েছে বহুক্ষণ। গাড়িটা চাকচিক্যে ঘেরা একটা বিলাসবহুল ক্লাবের সামনে দাঁড় করানো।
যদিও দিবালোকের ফলে বাইরের রঙিন আলোগুলো সব নেভানো, তবে ভেতর থেকে ভেসে আসা পাশ্চাত্য মিউজিকের উদ্ভট আওয়াজ আর বিদেশি মদের ঝাঝালো গন্ধই বলে দেয় এটা অস্বাভাবিক আর নোংরা চিত্তের মানুষগুলোর উল্লাস করার আস্তানা। কিয়ৎক্ষণ কৌতূহলী নজরে চারিদিক চোখ বোলাল ঈশানী। এর মধ্যেই কালকের সেই ড্রাইভার নামধারী দালালটা এগিয়ে এসে গাড়ির দরজা খুলে অকস্মাৎ হাত চেপে ধরে ওর। লোকটার কর্মকাণ্ডে শঙ্কিত হয়ে পিছিয়ে গেল ঈশানী। চোখ মুখ খিচে গুটিয়ে রইল ব্যাকসিটের এক কোণে। ঈশানীর এহানো আতঙ্কিত বিমূর্ষ চেহারা ভাবালো না লোকটাকে। উল্টে সামান্য আবর্জনার মতোই শক্ত হাতে টেনে হিচড়ে মেয়েটাকে বের করে আনল গাড়ি থেকে। লোকটার হাতের মুঠোয় ওর কবজিটা বন্দি। ভয়ের তোড়ে রুগ্ন মানবীর ন্যায় ঠকঠক করে কাঁপছে ঈশানী। মাত্রাতিরিক্ত কুণ্ঠায় গলার স্বর ক্ষীণ, কেবল চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অনর্গল অশ্রুস্রোত। এদিকটায় তুষারপাত হচ্ছে না, তবে রাস্তাঘাট ভীষণ পিচ্ছিল। সেই পিচ্ছিল রাস্তা ধরেই টানতে টানতে ক্লাবের মধ্যে নিয়ে যাওয়া হলো ওকে। দরজার সঙ্গে লাগোয়া করিডরটা অন্ধকারে ঠাসা। সেখান থেকে এগিয়ে যেতে যেতেই কণ্ঠনালী ভেদ করে বেরিয়ে আসে ঈশানীর ঋণঋণে ব্যথাতুর কণ্ঠস্বর। আমি ওই নোংরা জায়গাটাকে ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা করি। আমি ওখানে যেতে চাই না, দয়া করে ছেড়ে দাও আমায়। অসভ্য বদমাশ লোক, আমি নামব, এক্ষুনি নামব। লোকটার চিৎকারে জড়সড় হয়ে গেল ঈশানী। একবারের জন্য ধাক্কা খেয়েও পিছনে ফিরে আসার চেষ্টা করল ও, তবুও নামল না ও। পৌরুষত্বপূর্ণ মনোবল নিয়ে সবেগে প্রতিহত করতে চাইল বদমাশটাকে। গলা উঁচিয়ে চেঁচাতেই চাইল সবেগে, কিন্তু বলিষ্ঠ হাতের চাপে মুখ দিয়ে আওয়াজ বের হল না আর। কিছুক্ষণের ধস্তাধস্তিতে বড্ড ক্লান্ত ঈশানী, তবু হাল ছাড়েনিও। যেভাবে পেরেছে আঘাত করেছে লোকটাকে। এক পর্যায়ে ঈশানীর তেজ আর জিদকে পুরোপুরি দমিয়ে দিতে ওর ঘাগের মাঝে ইঞ্জেকশন পুশ করল লোকটা। অকস্মাৎ ব্যথায় মৃদু আর্তনাদ করে কুকড়ে গেল ঈশানী। পরমুহূর্তেই দুনিয়ার সকল হুঁশ হারিয়ে ওর শীর্ণকায় নরম শরীরটা আস্তে করে ঢলে পড়ল গাড়ির ব্যাকসিটে। সকালের উদিত সূর্যের নরম আলোকশিখাটুকু মুখমণ্ডলে আছড়ে পড়তেই ধরফড়িয়ে উঠে বসে ঈশানী। মাথাটা ঝিমঝিম করছে এখনো। আধো আধো ঝাপসা চোখে চারিদিক অবলোকন করে বুঝল এখনো গাড়িতেই আছে। বাইরের ঝুরঝুরে নিয়ন সূর্যকিরণ দেখে মনে হচ্ছে সকাল হয়েছে বহুক্ষণ। গাড়িটা চাকচিক্যে ঘেরা একটা বিলাসবহুল ক্লাবের সামনে দাঁড় করানো। যদিও দিবালোকের ফলে বাইরের রঙিন আলোগুলো সব নেভানো, তবে ভেতর থেকে ভেসে আসা পাশ্চাত্য মিউজিকের উদ্ভট আওয়াজ আর বিদেশি মদের ঝাঝালো গন্ধই বলে দেয় এটা অস্বাভাবিক আর নোংরা চিত্তের মানুষগুলোর উল্লাস করার আস্তানা। কিয়ৎক্ষণ কৌতূহলী নজরে চারিদিক চোখ বোলাল ঈশানী। এর মধ্যেই কালকের সেই ড্রাইভার নামধারী দালালটা এগিয়ে এসে গাড়ির দরজা খুলে অকস্মাৎ হাত চেপে ধরে ওর। লোকটার কর্মকাণ্ডে শঙ্কিত হয়ে পিছিয়ে গেল ঈশানী। চোখ মুখ খিচে গুটিয়ে রইল ব্যাকসিটের এক কোণে। ঈশানীর এহানো আতঙ্কিত বিমূর্ষ চেহারা ভাবালো না লোকটাকে। উল্টে সামান্য আবর্জনার মতোই শক্ত হাতে টেনে হিচড়ে মেয়েটাকে বের করে আনল গাড়ি থেকে। লোকটার হাতের মুঠোয় ওর কবজিটা বন্দি। ভয়ের তোড়ে রুগ্ন মানবীর ন্যায় ঠকঠক করে কাঁপছে ঈশানী। মাত্রাতিরিক্ত কুণ্ঠায় গলার স্বর ক্ষীণ, কেবল চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অনর্গল অশ্রুস্রোত। এদিকটায় তুষারপাত হচ্ছে না, তবে রাস্তাঘাট ভীষণ পিচ্ছিল। সেই পিচ্ছিল রাস্তা ধরেই টানতে টানতে ক্লাবের মধ্যে নিয়ে যাওয়া হলো ওকে। দরজার সঙ্গে লাগোয়া করিডোরটা অন্ধকারে ঠাসা। সেখান থেকে এগিয়ে যেতে যেতেই কণ্ঠনালী ভেদ করে বেরিয়ে আসে ঈশানীর ঋণঋণে ব্যথাতুর কণ্ঠস্বর। আমি ওই নোংরা জায়গাটাকে ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা করি। আমি ওখানে যেতে চাই না, দয়া করে ছেড়ে দাও আমায়। অসভ্য বদমাশ লোক, আমি নামব, এক্ষুনি নামব। লোকটার চিৎকারে জড়সড় হয়ে গেল ঈশানী। একবারের জন্য ধাক্কা খেয়েও পিছনে ফিরে আসার চেষ্টা করল ও, তবুও নামল না ও। পৌরুষত্বপূর্ণ মনোবল নিয়ে সবেগে প্রতিহত করতে চাইল বদমাশটাকে। গলা উঁচিয়ে চেঁচাতেই চাইল সবেগে, কিন্তু বলিষ্ঠ হাতের চাপে মুখ দিয়ে আওয়াজ বের হল না আর। কিছুক্ষণের ধস্তাধস্তিতে বড্ড ক্লান্ত ঈশানী, তবুও হাল ছাড়েনিও। যেভাবে পেরেছে আঘাত করেছে লোকটাকে। এক পর্যায়ে ঈশানীর তেজ আর জিদকে পুরোপুরি দমিয়ে দিতে ওর ঘাড়ের মাঝে ইঞ্জেকশন পুশ করল লোকটা। অকস্মাৎ ব্যথায় মৃদু আর্তনাদ করে কুকড়ে গেল ঈশানী। পরমুহূর্তেই দুনিয়ার সকল হুঁশ হারিয়ে ওর শীর্ণকায় নরম শরীরটা আস্তে করে ঢলে পড়ল গাড়ির ব্যাকসিটে। সকালের উদিত সূর্যের নরম আলোকশিখাটুকু মুখমণ্ডলে আছড়ে পড়তেই ধরফড়িয়ে উঠে বসে ঈশানী। মাথাটা ঝিমঝিম করছে এখনো। আধো আধো ঝাপসা চোখে চারিদিক অবলোকন করে বুঝল এখনো গাড়িতেই আছে। বাইরের ঝুরঝুরে নিয়ন সূর্যকিরণ দেখে মনে হচ্ছে সকাল হয়েছে। যাব না আমি কোথাও। তৎক্ষণাৎ চোখ রাঙালো মেয়েটা।
তেজি কণ্ঠে ঝাঁঝিয়ে উঠে বলল, যাবি না মানে? বিস্ময়ে হতবিহ্বল ঈশানী, এই মেয়েটা বাংলা জানে, অবশ্য জানারই কথা, এখানে সব স্ল্যাটদের টিম লিডারও। তথাপি ভাবনার গহ্বরে পৌঁছনোর ফুরসত পেল না মেয়েটা। তার আগেই নতুন উদ্যমে শুরু হল টানা হ্যাচড়া। মেয়ে স্ল্যাটটার আদেশে আরও একজন এগিয়ে এসে আঁকড়ে ধরল ওর অন্য বাহুটা। অতপর স্থির কণ্ঠে বলল, ওকে মেকআপ রুমে নিয়ে যাও। জোর জবরদস্তিতে চুলগুলো এলোমেলো হয়ে লেপটে আছে সমগ্র মুখে। চেঁচামেচিতে কক্ষ থেকে বেরিয়ে হলরুমে জড়ো হয়েছে সকলে। হাইহিল পরিহিত মেয়েগুলোর টানা হ্যাচড়ায় বিধ্বস্ত ঈশানী, যেন রাস্তা থেকে তুলে আনা উদ্ভ্রান্ত এক রুগ্ন মানবিক। অবশেষে ভাগ্যের কাছে হার মেনে বৃথা চেষ্টার ইতি টানল সরল মেয়েটা। এতগুলা মানুষের সঙ্গে না পেরে সহসা ঢুকে গেল মেকআপ রুমে। সন্ধ্যা হতে না হতেই লাল নীল গ্লিটারি আলোয় জ্বলে উঠেছে সমগ্র মাফিয়া ক্লাব। ল্যান্টার্নের মৃদু হলদে রসনাইয়ে চোখ ধরে আসার উপক্রম। চারিদিকে ম করছে রেড ওয়াইন আর সুস্বাদু স্ন্যাক্সের ঝাঁঝালো সুঘ্রাণ। ফ্রন্ট গেটের সামনে বিস্তৃত লাল গালিচা পেরিয়ে ভেতরে প্রবেশ করছে একের পর এক নামিদামি গাড়ির বহর। গাড়িগুলোকে সাদরে আমন্ত্রণ জানানোর জন্যে গেটের কাছে দাঁড়িয়ে আছে একঝাঁক সুন্দরী রুশ তরুণী। তাদের আবেদনময়ী পোশাক আর দাঁড়িয়ে থাকার ভঙ্গিমা যে কোনো মাফিয়ার মনে কামনার ঢেউ তুলে দিতে সক্ষম। কুশল বিনিময়ের একটু পরেই শুরু হবে নিলাম। নিলামে মূলত সব আকর্ষণীয় আর দামি বস্তুগুলোকে সাজিয়ে গুছিয়ে প্রদর্শন করা হয় সকল মাফিয়াদের সম্মুখে। তারা সেগুলোকে জহুরি চোখে পরখ করে দাম নির্বাচন করেন। অতপর যে সবচেয়ে ভালো দাম দিতে পারে তার নিকট হস্তগত করা হয় ওই দামি বস্তুটি। দেশি বিদেশি আন্ডারগ্রাউন্ড সহিংস মাফিয়াদের আসর জমেছে পর্দার ওপাশে। সবাই তারা আলাদা আলাদা গ্যাং লিডার হওয়া সত্ত্বেও রাশিয়া তাদের গন্তব্যস্থল। তাই তো বছরে একবার হলেও ব্রাতওয়ায়ের আয়োজিত প্রোগ্রামে উপস্থিত হয় সকলে। নিলামও শুরু হয়ে গিয়েছে বেশ কিছুক্ষণ আগেই। এতক্ষণে মেকআপ রুম থেকে ঠেলেঠুলে বের করা হয়েছে ঈশানীকে। পরনে ব্যাকলেস টকটকে লাল গাউন, যার এক পাশ হাঁটু অবধি দৃশ্যমান। পায়ে 4 ইঞ্চি সমপরিমাণ ব্ল্যাক স্টিলেটো। সরু তুলতুলে কবজি আর গলায় শোভা পেয়েছে হিরেখচিত চমৎকার শ্বেতপাথরের নেকলেস। স্মোকি আইশ্যাডোর সঙ্গে ম্যাচিং করে ঠোঁট রাঙানো হয়েছে গাঢ় ম্যাট লিপস্টিকের আস্তরে। সব কিছু পরিপাটি, কোথাও কোনো খামতিটুকু অবশিষ্ট নেই। তবুও মেয়েটার সমগ্র মুখমণ্ডলে ছেয়ে আছে রাজ্যের আধার। ঈষৎ কালো মেঘে ঢেকে যাওয়া আকাশের মতোই ফিকে লাগছে ওর নজরকাড়া সৌন্দর্য। নীল চোখ দুটোতে অসহায়ত্বের নিদারুণ ছাপ। ঈশানী চুপচাপ দাঁড়িয়েছিল বলে আবারও সেই স্ল্যাটটা এসে ধমকাতে শুরু করে ওকে। এখনো এখানে দাঁড়িয়ে কি দেখছ? তোমাকে ডাকা হচ্ছে, কানে শুনতে পাও না? আমি যাব না, দয়া করুন, আমি সত্যিই এমন মেয়ে নই। ঈশানীর কান্নাকাটিতে বিন্দু পরিমাণ তোয়াক্কা না করেই মেয়েটা তেতো কণ্ঠে বলে উঠল, শুরুতে কেউই এমন থাকে না, এটা একটা স্বর্গের মতো জায়গা, ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে। ছি! ঘৃণায় চোখ মুখ কুঁচকে ফেলল ঈশানী। ওর এহেন অতীব সরলতায় বিরক্ত হয় মেয়েটা। চোখে মুখে ক্ষুব্ধতা জড়ো হয় মুহূর্তেই। তৎক্ষণাৎ হাত ধরে টানতে টানতে এগিয়ে যায় ক্লাবের দিকে। যাওয়ার সময় পথমধ্যে পুনরায় থমকাল ঈশানী। আবারও সেই হুডি আর মাস্ক পরিহিত লোকটা। এখনও ওর দিকে শূন্য চোখে চেয়ে দাঁড়িয়ে আছে সে। লোকটাকে দেখা মাত্র নিজেকে আর ধরে রাখতে পারল না ঈশানী। এক ঝটকায় মেয়েটার হাত ছাড়িয়ে ছুটে গেল লোকটার কাছে। বেঘরে দুহাত দিয়ে তার হুডিটা খামচে ধরে ঠোঁট ভেঙে কেঁদে উঠল আচমকা। কাঁদতে কাঁদতেই উদ্ভ্রান্তের মতো বলতে আরম্ভ করল, অরণ্য, আমাকে বাঁচান, আমাকে ওরা নোংরা জায়গায় পাঠিয়ে দিতে চাইছে, দয়া করে ওদের বাধা দিন। আর কোনোদিন পেন্টহাউস থেকে পালাবো না আমি, একটা বার চিন্তা করব না পালানোর কথা, তাও দয়া করুন, ওখানে যেতে দেবেন না আমায়। বিশ্বাস করুন, আমি পবিত্র, ওই জায়গাটাকে আমি ঘৃণা করি। কিছুক্ষণ পরেই সব শেষ হয়ে যাবে আমার, একটু দয়া করুন, এতটা নিষ্ঠুর হবেন না, এত বড় পাপ হতে দেবেন না, কিছু তো বলুন, অরণ্য। শরীরের সর্বশক্তি প্রয়োগ করে দুহাতে সৌবিষ্ঠ লোকটাকে ঝাঁকিয়ে ডুকরে কেঁদে ওঠে ঈশানী। অথচ বরাবরের মতোই নিশ্চুপ সে। ভাবলেশহীন নির্জেপ চোখ দুটোতে না আছে কোনো আবেগ, না তো করুণা। ওর কাহিনীতে বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গেল স্ল্যাটটা। রাগে গজরাতে গজরাতে ওর রুগ্ন শরীরটাকে দুহাতে টেনে হিচড়ে নিয়ে পা বাড়াল সামনের দিকে। এবারও পেছন ঘুরে ডেকে উঠল ঈশানী, অরণ্য, বাঁচান আমাকে, ওই পাপিষ্ঠ চোখগুলোকে ঘৃণা করি আমি, ভীষণ ঘৃণা। টানা হ্যাচড়ায় এই পর্যায়ে
অকস্মাৎ মেজাজ হারিয়ে ওর তুলতুলে গালের সপাটে চর বসিয়ে দিল মেয়েটা, অতপর এক ধাক্কায় তুলে দিল স্টেজে। স্টেজে উঠতে না উঠতেই ফোকাস লাইটগুলো একযোগে তাক করা হলো ওর ওপর, যার দরুন ক্লাবে উপস্থিত জোড়া জোড়া ভয়ঙ্কর চোখগুলো সব স্থির হলো ওর পানে। পাশেই একজন অ্যাঙ্কারের মতো লোক দাঁড়িয়ে আছেন। ঈশানী আসতে না আসতেই সে ব্রিটিশ অ্যাকসেন্টে সাবলীল গলায় গড়গড় করে বলতে শুরু করে, সে এই ক্লাবের নতুন মুখ, কেউ কি তার দাম ধরতে চান? সামনে বসা অনেকের মাঝ থেকে একজন প্রথমেই বলে উঠল, ২৬ মিলিয়ন রুবল। এখানে যে প্রস্টিটিউট কেনাবেচা হয় তা আর বুঝতে বাকি নেই ঈশানীর। এই মুহূর্তে মস্তিষ্কটা পুরোপুরি ফাঁকা, পালাতে পালাতে ক্লান্ত মেয়েটা। অগত্যে এরকম একটা নোংরা জায়গায় দাঁড়িয়ে ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ করা ছাড়া আর কোনো উপায় অবশিষ্ট নেই ঈশানীর হাতে। তাই তো নিম্ন মস্তকে চোখ দুটো খিচে বন্ধ করে দাঁড়িয়ে আছে চুপচাপ। 30 মিলিয়ন, 31 মিলিয়ন, 35 মিলিয়ন, 40 মিলিয়ন। এভাবেই মাফিয়াদের মাঝখানে তর তর করে দাম বাড়ছিল ঈশানীর। এমন একটা নোংরা জায়গায় দাঁড়িয়ে মানুষ হয়ে মানুষের কাছে নিজের দামাদামি শুনে গা ঘিন ঘিন করে ওঠে ওর। অসহনীয় যাতনায় গর্জে ওঠে ভেতরের সুপ্ত আত্মসম্মানবোধ। বুজে রাখা চোখ দুটো থেকে আপন গতিতে নেমে আসে অশ্রুজলের চিকন স্রোত। এরই মাঝে একজন মাফিয়া হুট করেই বলে ওঠে, 50 মিলিয়ন রুবল। এবারে অন্য সব মাফিয়ারা নিশ্চুপ, দামদামাদামি করার দুঃসাহস দেখাল না কেউ আর। সহসা জিতে যাওয়ার আনন্দে ঘাড় বাঁকিয়ে কপট হাসল ড্যানিয়েল। অ্যাঙ্কারের লোকটা পুনরায় মাইক্রোফোন হাতে নিয়ে বলতে আরম্ভ করে, 50 মিলিয়ন 1, 50 মিলিয়ন 2। বাকি কথাটুকু জিভায় আটকে গেল লোকটার, যখন হুট করেই কেউ একজন ক্লাবে প্রবেশ করে উচ্চস্বরে বলে ওঠে, 100 মিলিয়ন রুবল। সাধারণ একটা স্ল্যাটের জন্য এত মোটা অঙ্কের প্রাইস শুনে হকচক্কালো ক্লাবে উপস্থিত সকলে। তাড়াহুড়ো করে একযোগে পেছন ঘুরে দেখল এরিশ ইউভানকে। 100 মিলিয়ন শব্দটা যেন ভূমিকম্পের মতোই নাড়িয়ে দিল পুরো মাফিয়া ক্লাব। ঈশানী নিজেও আশ্চর্য হয়ে চোখ খুলে ফেলল তৎক্ষণাৎ। আশেপাশে এক পলক নজর বুলিয়ে সামনে দৃষ্টিপোতা করতেই দেখতে পেল এরিশকে। একটু আগের মতো হুডি আর মাস্ক পরে নয়, বরং ব্ল্যাক ভেলভেট মানানসই স্যুটের সঙ্গে হোয়াইট গোল্ডের ঘড়ি হাতে চড়িয়ে পুরো মাফিয়া ভাইব নিয়ে প্রোগ্রামে হাজির হয়েছে এরিশ। পেছনে দাঁড়িয়ে আছে তুষার, বরাবরের মতোই মুখভঙ্গিমা স্থির তার। সরল কপাল টান টান করে সেও পা বাড়ায় সবেগে। আশেপাশের সকল মাফিয়াদের দৃষ্টি এখন এরিশের পানে নিবদ্ধ। ঈশানী নিজেও হতবিহ্বল নয়নে চেয়ে আছে মাফিয়া বসের দিকে, অথচ শুধুমাত্র ওই একজোড়া ধূসর বাদামি অনুভূতিহীন শূন্য এখনও মাদকের মতো আটকে আছে নীলাম্বরীর দুচোখে। অবাকের মাত্রা ছাড়াল পুরো আন্ডারওয়ার্ল্ড। সেসবে বিন্দুমাত্র তোয়াক্কা না করেই ধীরে ধীরে স্টেজের দিকে এগিয়ে এলো এরিশ। সামনে এসে মেয়েটার মুখোমুখি দাঁড়িয়ে ওর আশ্চর্য চোখের সঙ্গে নিজের শূন্য চোখ দুটোর মিলন ঘটাল বিনবাক্যে। বরাবরের মতোই গভীর নীল চোখের মাঝে থমকে দাঁড়াল মাফিয়া বসের পুরো দুনিয়া। নির্দ্বিধায় নির্লিপ্তে কয়েক মুহূর্ত সেভাবেই অতিবাহিত করে চোখের তৃষ্ণা মেটাল খানিক। অতপর হাসকিস্বরে বলে উঠল, 100 মিলিয়ন, ইয়েট আই ওয়ান্ট হার। বিরস মুখে গাড়িতে বসে আছে ঈশানী। ভেতর ভেতর সুপ্ত এক প্রশান্তির পারদ ছোটাছুটি করলেও অজ্ঞাত অস্বস্তিতে তেতো হয়ে আছে জিভের ডগা। একাধিকবার দুঃসাহস দেখিয়ে পালানোর চেষ্টা করেও সেই এরিশের মুখোমুখি হতে হয় বারবার। নিজের কর্মকাণ্ডে ভীষণ লজ্জিত ঈশানী, তবুও আজকের মতো বেঁচে যাওয়ার আনন্দে পুলকিত হৃদয়টা। মাফিয়া ক্লাবের বাইরে আসার পর থেকেই খুশির জোয়ারে কেঁদে ভাসাচ্ছে মেয়েটা। তুলতুলে নাকের ডগা রক্তিম বর্ণ ধারণ করেছে। সুশ্রী ফ্যাকাশে মুখটাতে এতক্ষণে ধরা দিয়েছে সজীবতা। ওদিকে গাড়ির সামনে দাঁড়িয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আনুষাঙ্গিক কার্যাবলীগুলো মিটিয়ে নিল এরিশ। ক্লাব কর্তৃপক্ষ আজ আহ্লাদে গদগদ, পারছে না এরিশকে মাথায় তুলে কুর্নিশ জানাতে। মাত্র একটা মেয়ের জন্যই 100 মিলিয়ন গুনেছে এরিশ ইউভান, সমীহত করতেই হবে। কাজ শেষ করে গাড়ির দিকে পা বাড়িয়ে কি ভেবে যেন পুনরায় ঘুরে দাঁড়াল এরিশ। হাতের সাহায্যে আন্ডারকাট চুলগুলোতে ব্যাক ব্রাশ করতে করতে চট করে বলে উঠল, 1 সেকেন্ড, ডু মি অ্যানাদার ফেভার। দ্রুত কদমে ছুটে এলো ক্লাবের লোকটা। উদ্বিগ্ন কণ্ঠে শুধাল, আর কিভাবে সাহায্য করতে পারি স্যার? প্রত্যুত্তরে এরিশ বলল, আমার আরও একটা মেয়ে চাই। উচ্ছ্বাসে চিকচিক করে ওঠে লোকটার দুচোখ। সে তাড়াহুড়ো করে বলে ওঠে, অবশ্যই স্যার, কোন মেয়েটা লাগবে বলুন? বিনা বাক্যে আঙুল উঁচু করে দেখালো এরিশ। মেয়েটা এই ক্লাবের স্ল্যাটদেন লিডার, আজ সকাল থেকে যার তত্ত্বাবধানেই ছিল ঈশানী। ক্লাবের লোকটা ঘাড় বাঁকিয়ে তাকালো পেছনে।
অতপর অবিশ্বাসের স্বরে বলল, এই মেয়েটা? লম্বা পা ফেলে গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে জবাব দিল এরিস, হ্যাঁ, এই মেয়েটাই। পেমেন্ট হয়ে গেলে তুষার নিয়ে যাবে ওকে। ফের আগবেড়ে কথা বলার সাহস পেল না লোকটা। মাথা নত করে এরিসের গাড়িটাকে কুর্নিশ জানিয়ে ঠোঁট উল্টে মনে মনে বিড়বিড় করল শুধু, এত সুন্দরী সুন্দরী স্ল্যাট থাকতে এই মেয়েটাই কেন? আশ্চর্য। নির্জন হাইওয়ে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে বিশাল চকচকে রোলস রয়েস। গাড়ির মধ্যস্থানে পিনপতন নীরবতা বিরাজমান। অ্যারিস নিজেই ড্রাইভ করছে আজ। ওর পাশের সিটে মুখ কাঁচুমাচু করে জড়সড় হয়ে বসে আছে ঈশানী। কান্নাকাটি থেমেছে বহু আগেই, তাও জলজলে চোখের কার্নিশে জমে আছে ব্যথাতুর লোনা জল। পুরো গাড়িতে দুজনার শ্বাস প্রশ্বাস ছাড়া কোনরূপ আওয়াজ নেই আর। রাতের আকাশে চাঁদের হদিশ নেই, থেকে থেকে মেঘ গুড়গুড় করছে ঈশান কোণে। আজ বহুদিন বাদে হয়তো রাশিয়াতে বৃষ্টি হবে, অসময়ের বৃষ্টি। ঈশানীর বড্ড ইচ্ছে করছে একটুখানি খোলা আকাশে মুখ বাড়িয়ে দিতে, স্নিগ্ধ বাতাসে বক্ষ শীতল করতে, কিন্তু মুখ ফুটে বলার সাহস হল না ওর। অগত্যা কাঁচের জানালার ভেতর থেকেই চেয়ে রইল আঁধারে ঢাকা আকাশ পানে। ঠিক এমন সময় শান্ত নদীর স্রোতের ন্যায় একটু একটু করে নিচে নেমে গেল টিন্ডের জানালার কাঁচটা। মুহূর্তেই ঝপাত করে এক ঝটকা স্নিগ্ধ মেঘ ভেজা শীতল বাতাস এসিল চোখে মুখে আছড়ে পড়ল ঈশানীর। হঠাৎ জানালা খুলে যাওয়ায় বিস্ময় নিয়ে অ্যারিসের পানে ঘাড় ঘোরাল অবুঝ মেয়েটা। সামনের দিকে দৃষ্টি স্থির রেখে নির্বিঘ্নে গাড়ি চালাচ্ছে অ্যারিস। ইস্যু তখন থেকে ড্যাবড্যাবিয়ে তাকিয়ে আছে দেখে একাই কটমটিয়ে বলে ওঠে সে, সাফোকেশন হচ্ছিল, তাই খুলে দিয়েছি। এত বড় গাড়িতে সাফোকেশন, ব্যাপারটা বেশ অদ্ভুত। তাও চুপ হয়ে রইল ঈশানী। আবারও বিষাদপূর্ণ নীরবতায় ছেয়ে গেল পুরো গাড়িটা। তবে কিছুক্ষণ পরেই সকল নীরবতার ইতি টেনে স্বগতিতে বেজে ওঠে অ্যারিসের ভাইব্রেট করা মোবাইল ফোনটা। ফোনের লোকেশন দেখে এগোচ্ছিল অ্যারিস। কানে কোনো এয়ারপডও ছিল না। অগত্যা ড্রাইভিং অব্যাহত রেখেই লাউডস্পিকারে দিয়ে ফোনটা রিসিভ করল ও। ফোন তুলতে না তুলতেই ওপাশ থেকে তুষার বলল, মেয়েটাকে কি করব এখন? কিয়ৎক্ষণ চুপ থেকে জিভের ডগায় গাল ঠেলে চোয়াল শক্ত করে অ্যারিস বলে ওঠে, জানে মেরে ফেল। অ্যারিসের হুকুম শুনে শিউরে ওঠে ঈশানী, চকিতে দৃষ্টি ফিরিয়ে ভয়ার্থ ঢোক গেলে চুপচাপ। ওর কথায় সম্মতি জানিয়ে তুষার কল কেটে দেবে তার আগেই অ্যারিস বাঁধ সেধে বলল, মারার আগে ওর ডান হাতটাতে ভেঙে গুড়িয়ে দেবে। এবারও সম্মোহনী সূচক বাক্য প্রয়োগের মাধ্যমে কল কাটে তুষার। অ্যারিসের নৃশংসতা দেখে অভ্যস্ত ঈশানী, নতুন করে আতকে ওঠার কিছু নেই, কিন্তু ওর চোখে মুখে বিস্ময়ের ছাপ সুস্পষ্ট। সহসা কৌতূহলের পারদ দামাতে না পেলে চট করে প্রশ্নটা করেই ফেলল অ্যারিসকে, এভাবে হাত ভেঙে দিতে বললেন কেন? কি ক্ষতি করেছে উনি আপনার? নিশ্চুপ অ্যারিস, ভাবলেশীন হয়ে ড্রাইভ করছে সে। প্রশ্নের উত্তর না পেয়ে কিঞ্চিত অপমান বোধ করল ঈশানী। অন্যদিকে ঘুরে বিড়বিড়াল তৎক্ষণাৎ, ভুলেই গিয়েছিলাম, উনি কাউকে কৈফিয়ত দেন না। ও তোমাকে থাপ্পড় মেরেছে তাই। অত্যন্ত রূঢ়স্বরে জবাব দেয় অ্যারিস। এটুকু বলতে ওর বোধহয় জিভ খসে পড়ার উপক্রম। অ্যারিসের প্রত্যুত্তরে চোখ কপালে উঠে গেল ঈশানীর। বিদ্রুপাত্মক হেসে মনে মনে বলল, মেয়েটা সামান্য একটা থাপ্পড় মেরেছিল বলে তাকে এই শাস্তি দিলেন? তাহলে আপনার আদতে কি শাস্তি হওয়া উচিত অ্যারিস ইউভান? মনে মনে হাজারটা ঝাঁঝারো বাক্য আওড়ালেও অ্যারিসের মুখের উপর সেসব বলার বিন্দুমাত্র সাহস নেই ভীত সন্ত্রস্ত মেয়েটার, যার দরুন গলার স্বর কিঞ্চিত খাদে নামিয়ে ঋণঋণে আওয়াজই ফের শুধাল, মানে আপনার তো ঘুমিয়ে থাকার কথা, তাহলে এত সকালে এত দূর ড্রাইভ করে এলেন কি করে? মেয়েটার কথায় কপট হাসিতে প্রসারিত হল অ্যারিসের ঠোঁটের আগা। কেউ ন্যানোসেকেন্ডের মাঝে আবারও মিলিয়ে গেল হাসি। গভীর গলায় বলল, তুমি যে কতটা বোকা সেটা তোমার কর্মকাণ্ডতেই প্রকাশ পায়। নইলে কাউকে ড্রাগ দেওয়ার আগে অ্যাটলিস্ট চেক করা উচিত আদেও সেটার মেয়াদ আছে কিনা। প্রত্যুত্তরে চোখ মুখ কালো করে ঈশানী কিছু বলবে তার আগেই অকস্মাৎ মাঝ রাস্তায় ব্রেক কষল অ্যারিস। কি একটা দেখতে পেয়ে মুহূর্তেই স্বাভাবিক মুখভঙ্গিমা থমথমে হয়ে উঠল ওর। স্টিয়ারিংয়ে রাখা হাত দুটো মুষ্টিবদ্ধ করে রক্তিম চোখে তাকিয়ে রইল সামনের দিকে। ওর তীক্ষ্ণ দৃষ্টি অনুসরণ করে সামনে নজর দিতেই ঈশানী দেখল কালকের সেই দালাল লোকটার দুবাহু শক্ত করে চেপে ধরে আছে কয়েকজন গার্ডস। মাঝ রাস্তায় আবারও কালকের সেই লোকটাকে দেখে ধুকপুক করে উঠল ঈশানীর উচাটন হৃদয়। শুষ্ক ঢোক গিলে তড়িঘড়ি করে গুটিয়ে গেল অজানা আশঙ্কায়। বৃষ্টি পড়ছে না, তাও গ্লাস ওয়াইপারটা চালু করে গাড়ি থেকে নেমে যেতে যেতে ঈশানীকে উদ্দেশ্য করে অ্যারিস বলে, এখানেই বসে থাকো।
ঈশানী তাই করল। গাড়িতে বসে থেকেই সামনের দিকে দৃষ্টিপাত করে বুঝতে চেষ্টা করল অ্যারিসের পরবর্তী পদক্ষেপ। এর কিছুক্ষণের মাঝেই ওর ভাবনাকে পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিল অ্যারিস। ও এগিয়ে গিয়ে দুহাতে সার্জিক্যাল গ্লাভস পরে লোকটার মুখোমুখি হয়ে দাঁড়াল প্রথমে। অতঃপর এদিক ওদিক ঘাড় ফুটিয়ে আচমকা টান মেরে গাড়ির ডিক্কির সঙ্গে চেপে ধরল লোকটার মাথা। অ্যারিসের কাণ্ডে চোখ বড় বড় হয়ে গেল ঈশানীর। চোখ মুখ জুড়ে ঝরঝর করে নেমে এলো অপ্রত্যাশিত আতঙ্ক। ওর আতঙ্কের মাঝে আরেক দহা জলোচ্ছ্বাস তুলে দিল অ্যারিস। কোনরূপ কথাবার্তা ছাড়াই গাড়ির সঙ্গে একের পর এক আঘাত করে থেতলে দিতে শুরু করল লোকটার সমগ্র মুখমণ্ডল। এহেন নৃশংসতা দেখে ঘাম ছুটে যায় ঈশানীর। মেয়েটা হাঁপাতে হাঁপাতে চিৎকার করে ওঠে আচমকা। কি করছেন এসব? কেন লোকটাকে এভাবে মারছেন? থামুন! ঈশানীর কথায় কোনরূপ খেয়াল নেই অ্যারিসের। অত্যন্ত ক্রোধের বশবর্তী হয়ে ক্রমাগত লোকটাকে গাড়ির সঙ্গে আঘাত করে যাচ্ছে সে। আঘাতে আঘাতে লোকটার মাথা ফেটে চৌচির, নাক মুখ থেতলে গিয়ে বিভৎস দেখাচ্ছে মুখমণ্ডল। গলগল করে জলস্রোতের ন্যায় বেরিয়ে আসছে তাজা রক্ত। ওর রক্তে বারবার ভরে উঠছে গাড়ির ফ্রন্ট গ্লাস। পরমুহূর্তেই গ্লাস ওয়াইপারের সাহায্যে মুছে যাচ্ছে সবটা। এমন হৃদয়বিদারক বিভৎস দৃশ্য খুব বেশিক্ষণ বসে বসে সহ্য করতে পারল না ঈশানী। চোখ মুখ খিঁচে গলা ছেলে চেঁচিয়ে উঠল পুনরায়। দয়া করে থামান এসব! আমি আর সহ্য করতে পারছি না। অনেক হয়েছে, আর না, ছেড়ে দিন ওকে। মাথা ঘুরছে আমার, মরে যাব তো। চোখ মুখ খিঁচে বসেছিল ঈশানী। ভয়ের তোড়ে রুহুটা বোধহয় ঠোঁটের আগায় উঠে এলো এবার। হাত পা এখনও কাঁপছে, হাঁপড়ের মতো ওঠানামা করছে বক্ষপিঞ্জর। আশেপাশের সবকিছু শান্ত লাগছে। অবশেষে চোখ বন্ধ অবস্থাতেই ও অনুভব করল গাড়িটা চলছে। সহসা ভয়ে ডরের লাগাম টেনে আধো আধো করে চোখ খুলল ঈশানী। চারিদিকে নজর বুলিয়ে দেখল সব কিছু স্বাভাবিক। অ্যারিস ওর পাশেই বসে আছে। ফ্রন্ট গ্লাসে রক্তের কোনো ছিটে ফোটাও নেই। সবকিছু এতটা স্বাভাবিক লক্ষ্য করে বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় ঈশানী ফলশ্রুত মুখের ওপর এক হাত রেখে একা একাই বলে ওঠে, আমি কি তাহলে এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিলাম? মেবি। স্টিয়ারিংয়ে হাত চালাতে চালাতে ছোট্ট করে উত্তর দেয় অ্যারিস। অতঃপর সিটের অন্য পাশে ফেলে রাখা রক্তাক্ত গ্লাভস দুটোকে আস্তে করে সরিয়ে রাখে পেছনে। মেঘের গর্জনের সাথে সাথেই রাতের আকাশের বুক চিরে ঝমঝমিয়ে নেমে এসেছে এক পশলা ঝুম বৃষ্টি। আজ বহুদিন বাদে বৃষ্টি দেখল ঈশানী। রাতের বৃষ্টিতে মন খারাপ উবে গেল ওর। গত দুদিনের এত এত ঝড়ঝাপটা, দুশ্চিন্তার পাহাড় সবকিছুকে মস্তিষ্ক থেকে দূরে সরিয়ে বাইরে হাত বাড়াল বৃষ্টি ছোঁয়ার প্রয়াসে। ঈশানীকে জানালা দিয়ে বৃষ্টি ছুঁতে দেখে কি ভেবে যেন হুট করেই গাড়ি থামিয়ে অ্যারিস বলে ওঠে, তুমি চাইলে ভিজতে পারো। মাফিয়া বসের অনুমতি পেয়ে ঘাবড়াল মেয়েটা। চোরা চোখে ওর পানে দৃষ্টি নিক্ষেপণ করে শুষ্ক একটা ঢোক গিলে শুধাল, কি ভুল করেছি আবার? ভুলের কথা কখন বললাম? সত্যি ভিজতে পারি? ঠোঁট উল্টালো অ্যারিস, বলল, অ্যাজ ইয়োর উইশ। তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে পড়ল ঈশানী। ফাঁকা রাস্তার মাঝে ঠাই দাঁড়িয়ে স্নিগ্ধ বাড়িধারায় নির্বিঘ্নে মেলে ধরল দুবাহু। ভেতর থেকে উগড়ে আসছে দলা পাকানো কান্নার জোয়ার। ঈশানী কাঁদল না, কেবল দীর্ঘশ্বাস ফেলে দাঁড়িয়ে রইল নিরন্তর। যেন বৃষ্টির এই শীতল পরশে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে ওর পবিত্র শরীরটা। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ওই পাপিষ্ঠ মানুষগুলোর নোংরা হাতের অযাচিত স্পর্শ। ওদিকে ব্যাকসিটে শরীর এলিয়ে দিয়ে বৃষ্টিস্নাত সরলতার পানে ব্যাকুল নয়নে তাকিয়ে আছে মাফিয়া বস। বাঁধ ভাঙা উত্তাল উর্মিমালার মতোই বেসামাল ওর হৃদয়টা। ভেতরে দাউ দাউ করে জ্বলছে অসহনীয় সুপ্ত আগ্নেয়গিরির দাবানল। অথচ চারিদিকে ধরণী মাতানো বাঁধ ভাঙা বৃষ্টি। ঠিক এমনি করেই, ঠিক এমন করেই মাফিয়া বসের শক্ত কড়া পড়া উত্তপ্ত হৃদয়ে সরলতার হঠাৎ আগমন যেন ছিল এক পশলা স্নিগ্ধ শীতল বাড়িধারা, যে বাড়িধারার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কণাকেও ধ্বংসস্তূপে পরিণত করায় অক্ষম স্বয়ং মাফিয়া বস। সেই তখন থেকে ধ্যানমগ্ন হয়ে মেয়েটাকে সূক্ষ্ম নজরে পরখ করছে অ্যারিস। ওর হাসি, ওর আনন্দ, ওর কান্না, ওর অভিমান, সব কিছু। এভাবেই নীলাম্বরীকে দেখে দেখে চোখ জুড়িয়ে আসে অ্যারিসের। আবেশে চোখের পাতায় পলক ছেড়ে মনে মনে কঠোর সিদ্ধান্ত নেয় অকস্মাৎ, যা খুশি হয়ে যাক, এখন থেকে আর নিজের বেসামাল হৃদয়টাকে আটকাবে না ও। যা খুশ হয়ে যাক, লাগাম টানবে না অনুভূতির। এখন থেকে হৃদয়টা যা চায় সেটাই হতে দেবে ও। হোক সেটা দুর্বলতা, ভালো লাগা বা এর থেকেও ভয়ঙ্কর কোনো কিছু। কারণ অসহনীয় বেসামাল হৃদয়ের এই টানাপোড়নে ইতিমধ্যে হাঁপিয়ে উঠেছে অ্যারিস। ও বুঝে গিয়েছে ঈশানী তুজ কর্নিয়া কোনো সাধারণ মেয়ে নয়।
মাফিয়া বসের ইস্পাত কঠিন হৃদয়টা শুধুমাত্র চোখের চাউনিতে ওলটপালট করে দেওয়ার ক্ষমতা রাখে যে এই মেয়েটা সে আর যাই হোক অতি সাধারণ মানবী নয়। মেয়েটাকে নিয়ে ভেবে ভেবে ক্লান্ত অ্যারিস, একটু বিশ্রামের প্রয়োজন। অগত্যা বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে মাথা শূন্যে ছেড়ে দিয়ে দুচোখ বুজে তপ্ত নিগূঢ় স্বরে বিড়বিড় করল, প্রেম আমার। মাফিয়া বসের আর সরলতার দৃশ্যপট অনুকরণ করে ভাবনার জগৎ ছাপিয়ে ভেসে আসে তখন অযাচিত দুটো গানের লাইন। চাইলে আসকারা পাক বেঁচে থাকার কারণ, আজকে হাত ছাড়া যাক ব্যস্ততার বারণ, লিখব তোমার হাতে আমি আমার মরণ।